আদি ভাই, এই সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সৃষ্টি করেছে সৃষ্টির সেরা করে আমাদেরকে। এটা আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। বৈষম্যটা কেন? এই যে সমাজে এত পার্সেন্ট মানে বেশিরভাগ মানুষ গরিব সীমার মধ্যে আছে, নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন পর্যায়ে আছে। তাদের কাছে জীবন মানে হচ্ছে যন্ত্রণা। বাট কিছু মানুষ খুব ভালো অবস্থায় আছে। এই বৈষম্যটা কি উপর থেকে এসেছে নাকি এটা তার ব্যক্তিগত চয়েস? আপনার মূল্যায়ন কি? বেশ, একদম শুরুতে একটি সুন্দর প্রশ্ন। আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তর দিতে গেলে কয়েকটা লাইন নয়, আমি বেশ কিছু লাইন এখানে খরচ করি। এই পৃথিবীতে ৮২৪ কোটি মানুষ রয়েছে এবং জাতিসংঘের হিসেবে ১৯৫টা দেশ, ছোট বড় মিলিয়ে। এই ৮২৪ কোটি মানুষ আর ১৯৫টা দেশের একটা বিরাট জায়গা। আমি যেই জায়গাতে বসে কথা বলছি, ঢাকার একদম প্রাণকেন্দ্র ধানমন্ডি, এবং এই বাংলাদেশের প্রায় ২০ কোটি মানুষ। আমি যদি শুধু এই ৮২৪ কোটি বাদ দিয়ে, আমি যদি ৮০৪ কোটি বাদ দিয়ে শুধু ২০ কোটির হিসেব ধরি, তাহলে এই ২০ কোটির মানচিত্রে বসে কোনো মানুষ খারাপ থাকতে পারে না, কোনো মানুষ গরিব থাকতে পারে না। এই ২০ কোটির দেশে কোনো ছেলে মেয়ে গরিব হতে পারে না। যদি সে নিজে চায় তাহলে গরিব হবে, যদি নিজে না চায় তাহলে সে গরিব হতে পারে না। আফজল ভাই, এবার প্রশ্ন হতে পারে যে কি করে? আপনি কখনো চলতে ফিরতে এদিক ওদিকে যেতে রাস্তার ধারে একটা বিরাট বড় বিলবোর্ডে দেখবেন না যে এখানে লেখা রয়েছে যে এখানে দক্ষ ডাকাত দ্বারা দক্ষ চোর তৈরি করা হয়? এরকম কিন্তু আপনি কোনো বিজ্ঞাপন দেখতে পাবেন না। চলতে চলতে এয়ারপোর্টে একটা বিরাট ব্যানার রয়েছে, ধারে আপনি লেখা রয়েছে, দেখবেন যে এখানে দক্ষ চোর দ্বারা পকেটমারি শেখানো হয়। দেখবেন যে এরকম কোনো ফর্ম আপনি পাবেন না। চলতে ফিরতে আপনি দেখবেন না যে একটা বিরাট গ্লো সাইন বোর্ডে জলজল করছে যে এখানে কিভাবে বিড়িখোরদের গাঁজা খাওয়ানো শেখানো হয়। দেখবেন যে এরকম আসলে কোথাও নেই। বিষয় হচ্ছে যে খারাপ হতে গেলে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগে না। খারাপ হতে গেলে আপনাকে কোনো আলাদা সরঞ্জাম কিছু তৈরি করতে হয় না। আপনি গরিব থাকতে গেলে আপনার আলাদা করে কিছু ভাবতে হবে না, এমনি এমনি হয়ে যাবেন। কিন্তু ভালো হতে গেলে, ১০-এর ১ হতে গেলে, সুন্দর হতে গেলে, পৃথিবীর একজন হতে গেলে আপনাকে ওই প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে। দিন রাতে ২৪ ঘন্টা, তাই তো? এই ২৪ ঘন্টাকে সেকেন্ডে ভাগ করলে ৮৬,৪০০ সেকেন্ড হয়। যারা জিতে যায় না, এর পাল পাল সেকেন্ডকে গুরুত্ব দেয়, পাল পাল সেকেন্ডকে গুরুত্ব দেয়। আফজল ভাইয়া, এই এই এক এক সেকেন্ড, ধরো ১, ২, ৩ এরকম করে ৬০ বার গোনার পর একটা মিনিট হয়। একটি দেশের মানচিত্র বদলে যায়, একটি সভ্যতার ইতিহাস বদলে যায়, একটি দেশের কালচার বদলে যায়। আর আমার আর আপনার সময় কাটে না। এক কাপ চা খাচ্ছি সকাল ৬টায় উঠে ১০টা অবধি, তারপরে কি করব ভাবতে ভাবতে দিন চলে যায়। মানে কি করব, সময় পার হচ্ছে না, কিছু একটা না, করা দরকার। এভাবে বড় মানুষ হওয়া যায় না। এভাবে ওই বৈষম্য এসে যায়। যারা সময়কে ব্যবহার করে তারা আসলে উত্তরণের পথের দিকে যায়। যারা সময়কে নেগলেক্ট করে, প্রাতিষ্ঠানিক এডুকেশনকে নেগলেক্ট করে, নিয়ম শৃঙ্খলাকে নেগলেক্ট করে, তারা আস্তে আস্তে ওই অবতরণের দিকে যায়। সুতরাং সবসময় এটা চিন্তা করতে হবে যে আমি সময়টাকে গুরুত্ব দেব। যে এই দিন রাতে ২৪ ঘন্টায় সময়কে গুরুত্ব দিয়েছে, সে আসলে চলমান সিঁড়ির মতন একটু একটু করে এগিয়ে যেতে থেকেছে। ছোট্ট একটা কথা বলে আমি এই প্রসঙ্গটা স্টপ করব। পৃথিবীতে আমি আমার অডিয়েন্সকে বলে রাখি, দেখবেন সবাইকে, একদম ছোট থেকে বড় সবার কাজে লাগবে টিল দি লাস্ট ব্রেথ অফ লাইফ। পৃথিবীতে দেখবেন যেগুলো করতে কষ্ট হয়, যা যা করতে আপনার কষ্ট হয়, দেখবেন এগুলো ভালো। যা যা করতে আপনার কষ্ট হয় না, দেখবেন খারাপ। রাইট। সকালবেলা উঠে মর্নিং ওয়াক করা ভালো, আপনার কষ্ট হবে। প্রাতিষ্ঠানিক এডুকেশন নেওয়া কষ্ট, ডেলি যা উঠে বইপত্র পড়াশোনা করে যাও, কষ্ট হবে। বড়দের রেসপেক্ট করা, দেখবেন কষ্ট হবে। দেখবেন খুব কষ্ট করা, ছোটা শরীরটাকে ভালো রাখা, আপনার কষ্ট হবে। তেতো জিনিস খাওয়া ভালো, দেখবেন কষ্ট হবে। যে জিনিস খারাপ ওগুলো সব সহজে হয়। গান শুনবেন, কানে হেডফোন দিয়ে শুনুন না, কে বারণ করে? হেবি, কোনো কষ্ট নেই। ঘন্টার পর ঘন্টা ইনস্টাগ্রামে রিলস ছড়াচ্ছেন, দেখবেন কোনো কষ্ট নেই, তাই না? তো যেই জিনিস করতে কষ্ট হবে ওইটা ভালো। এই কষ্ট করা জিনিস যদি একটা সাডেন টাইম করা যায় তাহলে তার অবস্থান সুন্দর হয়। এই ২০ কোটি মানুষের মধ্যে যে সময়কে গুরুত্ব দিয়েছে, প্রাতিষ্ঠানিক এডুকেশনকে গুরুত্ব দিয়েছে, যা খারাপ লাগে সেগুলো মনের বিরুদ্ধে গিয়ে করেছে, সে বড় হয়ে যায়। আর যে করে না সেই অবস্থানে থাকে আর বলে বৈষম্য আসে উপর থেকে। মিথ্যে কথা। এখন বিষয় হচ্ছে যে প্রশ্নটা অত্যন্ত কঠিন একটি প্রশ্ন। আমি আমার বোধ বুদ্ধিতে যা আছে সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করছি। পৃথিবীতে জাপান বলে একটা দেশ আছে, সবাই জানি। জাপানের এই প্রজন্মের ছেলে মেয়েদের মিথ্যে বলে যে একটা শব্দ রয়েছে সেটা শেখানো হয় না। মিথ্যে যে রয়েছে সেটা শেখানো হয় না। এখন বিষয় হচ্ছে যে তারা জানেও না মিথ্যে কি। হ্যাঁ, ওদের শপিং মলগুলোতে যাবেন কি আপনি দেখবেন না যে এখানে 45% অফার রয়েছে। ওরা এই বিষয়ে সময় নষ্ট করে না।
ওরা জানে না ওরা এইসব বিষয়ে সময় নষ্ট করতে হয়। আর আমাদের ঈদ অফার আসে তো তুলনাহীন আর কি, মানে আপনাকে বাড়ি বসে 75% ক্যালকুলেটর নিয়ে আরো দিয়ে 2 ঘন্টা হিসেব করতে হবে যে কোনটা নিলে কোনটা অফারে আমি জিতে যাচ্ছি। আসলে সবই ব্যালেন্সের বিষয়, কিছুই না। ওরা ফ্ল্যাট দেয়, কেউ কিছু চিন্তা করে না, বাকি সময়টা ওরা কালচার করে, পড়াশোনা করে, ওরা নিজেদেরকে চিন্তা করে, ওরা নিজেদেরকে অনুভব করে এবং এগিয়ে যায়, এইরকম বিষয়। তো এই সব দেশের থেকে আমাদের এই উপমহাদেশের এই সমস্যা হচ্ছে যে আপনি যে কথাগুলো বললেন যে মানুষ আর আসলে মানুষের কথা শোনে না। একটা সময় ছিল যখন মানুষজন মর্নিং ওয়াকে যেত আর একজনকে আরেকজনকে জিজ্ঞেস করতে কেমন আছেন, ভালো আছেন, একদিন না দেখলে পরের দিন জিজ্ঞেস করতে দাদা দেখলাম না তো। হ্যাঁ, তো এই কালচারটা ছিল। একদিন ছিল যেদিন একটু আগের মানুষগুলো ওই পুরনো টেলিফোন নাম্বারের যে ডায়েরিটা খুলে রং নাম্বারে ডায়াল হতো তার বন্ধু হয়ে যেত, প্রচুর ফোন অফ ফ্রেন্ড হয়ে যেত, রাইট রাইট মানুষ কথা শুনতো। প্রচুর মানুষ ছিল ওই ভাঁজ করা জামা রেখে দিত, একদিন ভালো জায়গায় যাবে পরে আর কি, সেই জামা পরার যে একটা অনুভূতি মানুষের মধ্যে ছিল, মানুষ প্রশংসা করতো। আর এখন এসেছে ভাইয়া এই যে মানুষ চায়ের দোকানে বসে আর আগের মতন কথা বলে না, একটু আগে কথা বলতো তারপরে তর্ক করে আর এখন ঝগড়া করে। মানুষ মানুষের কথা শোনে না, মানুষ মানুষকে উত্তর দিতে চায়। আপনি যখন উত্তর দেওয়ার জন্য শুনবেন তখন আপনার হৃদয় মস্তিষ্ক আপনাকে ওই অনুভূতি দেবে না। আপনি যখন বোঝার জন্য শুনবেন তখন আপনাকে অনুভূতি দেয়। একদম, আমরা তো একদম। বোঝার জন্য শুনি না, আমরা উত্তর দেওয়ার জন্য শুনি। আমাদের এই কালচারটা আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। এই যে আমাদের টেকনোলজি যন্ত্র এত, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন এজিআই এসছে, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এরকম প্রযুক্তি এবং আমাদের সময়ের দ্রুততায় আমরা আসলে আমাদের অস্তিত্ব থেকে একটু একটু করে সরে যাচ্ছি। আমাদের যে বোধ বুদ্ধি অনুভূতি এইগুলোকে কাজে লাগাতে হবে, তারপরে সে আগের মতন একটা সময় ফিরতে পারে। এখন আপনি বলবেন এটা কি করে আসে, এখানেই উত্তর যে আমরা কখনো এই মুহূর্তে এই ব্যস্ত পৃথিবীতে মানুষজন আমরা নিজেদেরকে সময় দিই না। দেখবেন আপনার সবার জন্য সময় আছে, আপনার নিজের জন্য সময় নেই। আপনারা যারা আমাকে দেখছেন দেখবেন যে কবে আপনি আধ ঘন্টা নির্জনে বসে নিজেকে নিজের সাথে কথা বলেছেন, এরকম সময় আপনি অনুভব করতে পারবেন? আপনি পারবেন না। আপনি সময় দেন না নিজেকে, আপনার কষ্ট হয়, আপনার যন্ত্রণা হয়, আপনার অনুভূতি হয়, আপনি এগুলোকে গুরুত্ব দেয় না। এরকম বহু মানুষ রয়েছেন যারা আমাকে শুনছেন, আমি আপনার সাথে আধ ঘন্টা বসে একটু গোপনে কথা বলবো মনের কথা, আপনি হাউ হাউ করে কাঁদবেন। বহু মানুষ আমাকে শুনছে আফজাল ভাই যারা রয়েছে বাথরুমে ওয়াশরুমে কান্না করে এসে চোখ মুছতে মুছতে ডাইনিং এ এসে হাসে, বুকের মধ্যে এক বুক জমা যন্ত্রণা। এই একা মানুষগুলো আসলে তাদের ওই একাকিত্ব ধীরে 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 তাদেরকে ওই অস্তিত্ব থেকে খানিকটা দূরে সরিয়ে দিচ্ছে, মেইন স্ট্রিম যেই জায়গাগুলো থেকে। সুতরাং আমার এই ক্ষেত্রে আমার মনে হয় যে যদি আমরা একটু নিজেকে সময় দিই, নিজেকে একটু বুঝি, অনুভব করি মানুষ কেন হলাম। পৃথিবীতে 1,62,000 ক্রিয়েচার রয়েছে, বেশিরভাগের নাম পরিচয় দেওয়া সম্ভব হয়নি। ইভেন যাদের খালি চোখে দেখাও যায় না, এই পৃথিবীর ইকোলজিক্যাল ব্যালেন্সে তাদের একটা বিরাট ভূমিকা আছে। একদম। আর আমরা আশরাফুল মাখলুকাত মানে পৃথিবীর শ্রেষ্ঠ জীব, অনেক দায়িত্ব। আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পারতো আমাদের যে রাস্তার কীট পতঙ্গ ধুলো শুঁয়োপোকা গিরগিটি এসব তৈরি করতে পারতো তো। মানুষ কেন করেছে? একটা প্ল্যান রয়েছে, একটা পরিকল্পনা রয়েছে, এই সভ্যতা, এই দেশ, এই কমিউনিটির একটা কাজে আমি লেগে যাব, সেই জন্য করা। আমরা তো অনুভব করি না। বেশিরভাগ মানুষ আমরা সকালবেলা উঠি খাই দেয় কিছু একটা করে শুয়ে পড়ি। বেশিরভাগ মানুষ আমরা সকালবেলা উঠি খাই দেয় কিছু একটা করে শুয়ে পড়ি। যখন নিজেকে ভাববেন দেখবেন অপরচুনিটি আসছে, যখন নিজেকে বুঝবেন দেখবেন অপার সম্ভাবনা আসছে, যখন নিজেকে ভাববেন দেখবেন অপার পজিটিভিটি আসছে। এই পজিটিভ একটা মানুষকে তার গন্তব্যের দিকে একটু একটু করে নিয়ে যায়, যে সভ্যতার কাজে লাগে, একটা মানুষের কাজে লাগে, প্রতিবেশীর কাজে লাগে, সে একটু একটু করে উত্তরণের দিকে যাবে। এখন আমি যদি নিজেকে না ভাবি, না বুঝি, তাহলে এটা আসবে না। আর এর জন্য সবার আগে নিজেকে জানতে হবে, পড়াশোনা করতে হবে, নিজের বোধকে উন্নত করতে হবে, নিজের প্রজ্ঞাকে উন্নত করতে হবে। দেখবেন মানুষ আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে। আর একটা কথাই বলে এই সেশনটা শেষ করব, যে এখানে এখনো বহু মানুষ রয়েছে যারা নিজেকে ভাবছে, নিজেকে বুঝছে। আফজল ভাই, আমি আর আপনি কথা বলছি, আর দেখুন ঢাকার কোনো এক ফুটপাতে কোনো একটা লোক এক ব্যাগ রক্ত নিয়ে ছুটছে কোনো এক হসপিটালে একটা মানুষকে বাঁচাবে। আছে কোনো একটা অখ্যাত ছেলে ওই কোকড়া চুলে ওই রাস্তার পাতের এতিম শিশুগুলোকে এডুকেশন দিচ্ছে, বই দিচ্ছে। আছে, এরকম মানুষ আছে। এদের জন্যই সভ্যতার সুন্দর বিবর্তন হয়। আমি তাকে চিনি না, প্রাইম টাইম টেলিভিশন চ্যানেলে মানুষগুলোকে দেখানো হয় না, ওই প্রাইম যে নিউজ পেপারের সকালবেলা নিউজ হবে না। আছে, এই মানুষগুলো বেশি বেশি আছে। সভ্যতা সুন্দর, আসলে আমরা ওইভাবে কালচার করতে পারি না। যখন নিজেকে বদলাবো দেখবেন ভালো মানুষকে দেখতে পাচ্ছি। মানে পজিটিভ মানুষ, মানে নেগেটিভ মানুষ যেমন আছে তার চেয়ে অনেক বেশি পজিটিভ মানুষ আছে। এবং আমার মনে হয় পজিটিভ মানুষের সংখ্যা বেশি, ভালো মানুষের সংখ্যা বেশি। এভাবে ওই জায়গাগুলো থেকে আমরা বেরোতে পারি যদি একটু অন্যের পাশে থেকে নিজেকে চিনে এগিয়ে যাই। ব্যাস, একদম। এখন বিষয় হচ্ছে যে স্বপ্ন দেখতে জানে না সে জিততে জানে না, যে স্বপ্ন দেখতে জানে না সেই পৃথিবীর বোঝা, যে স্বপ্ন দেখতে জানে না সে বিজয় কি কখনো জানে না। স্বপ্ন দেখতে হবে। বলা হয়
কি ড্রিম ইজ নট দ্যাট হোয়াট ইউ সি ইন স্লিপ, ড্রিম ইজ দ্যাট হোয়াট ডাজ নট লেট ইউ স্লিপ। রাইট। খুব বড় একটা কথা, যে সেই স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, সেটা যেটা তোমাকে ঘুমোতে দেয় না। তো বিষয় হচ্ছে যে স্বপ্ন দেখতে হবে, দু চোখ ভরা স্বপ্ন। আমি সবসময় আমার প্রায় প্রতিটা কনফারেন্সে বলে আসি, যার স্বপ্নের আয়তন যত বড় তার সাফল্যের আয়তন তত বেশি। স্বপ্ন দেখতে হবে।